দেশ, লক্ষ মানুষের স্বপ্ন, আর একটাই প্রশ্ন, এই সিদ্ধান্ত নেবে কে? সরকার, সংসদ, নাকি আপনি নিজে? যখন কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হয়, তখন সে প্রক্রিয়ার নাম গণভোট। গণভোট মানে শুধু একটা ভোট নয়, গণভোট মানে জনগণের মতামতকে আইনের শক্তি দেওয়া। সংবিধান বদলানো হোক, স্বাধীনতার প্রশ্ন হোক, অথবা দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, এই সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষ। ইতিহাসে এমন বহু গণভোট হয়েছে যেগুলো পুরো দেশের মানচিত্র বদলে দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে, কখনো ভেঙেছে, অথবা কখনো নতুন করে নিজের পরিচয় খুঁজে পেয়েছে। আর আজ সময়টা সাধারণ নেই। চারপাশে নীরবতা থাকলেও ভেতরে ভেতরে একটা বড় সিদ্ধান্তের চাপ জমছে। কারণ যখন জনগণের কণ্ঠ একসাথে উচ্চারিত হয়, তখন সেটাকে উপেক্ষা করা যায় না। ইতিহাস বলছে এই ধরনের মুহূর্ত হঠাৎ আসে না, এর পেছনে থাকে প্রশ্ন, দ্বন্দ্ব আর দীর্ঘ অপেক্ষা। কখনো এই সিদ্ধান্ত নতুন পথ খুলে দেয়, কখনো আবার পুরনো কাঠামো ভেঙে ফেলে। গণভোট হলো এমন একটি গণতান্ত্রিক পদ্ধতি যেখানে জনগণ সরাসরি হ্যাঁ বা না ভোটের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা সাংবিধানিক বিষয়ে সিদ্ধান্ত দেয়। এটি সাধারণ নির্বাচন থেকে আলাদা, কারণ নির্বাচনে আমরা প্রতিনিধি নির্বাচন করি, কিন্তু গণভোটে সরাসরি একটি সিদ্ধান্তের উপর মতামত দিই। গণভোটের কী কী উদ্দেশ্য, চলুন জেনে নেওয়া যাক। গণভোট আয়োজনের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে জনগণের সম্মতি নেওয়া, শাসন ব্যবস্থার বৈধতা নিশ্চিত করা, জাতীয় ঐক্যমত তৈরি করা এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা। সঠিকভাবে পরিচালিত হলে গণভোট গণতন্ত্রকে শক্তিশালী করে, তবে অপব্যবহার হলে এটি ক্ষমতা অবৈধ করার হাতিয়ারেও পরিণত হতে পারে। এখন আমরা দেখব বাংলাদেশের সংবিধানে গণভোটের অবস্থান কী। 1972 সালের মূল সংবিধানে গণভোটের স্পষ্ট বিধান ছিল না। পরবর্তীতে সামরিক শাসন আমলে রাষ্ট্রপতির গণভোট আহ্বানের ক্ষমতায় যুক্ত হয়। 2011 সালের সংশোধনের পর অনেক বিধান বাতিল হলেও গণভোটের ধারণা পুরোপুরি বিলুপ্ত হয়নি। বর্তমানে এটি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। বাংলাদেশে সর্বপ্রথম 30শে মে 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কাছে তার নেতৃত্বের প্রতি আস্থা জানতে চান। সরকারি হিসেবে প্রায় 99% হ্যাঁ ভোট পাওয়া যায়, তবে এটি মূলত শাসন ব্যবস্থার বৈধতা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছিল বলে অনেকেই মনে করেন। এরপর 1985 সালে এরশাদ সরকারের আমলে আরেকটি গণভোট অনুষ্ঠিত হয়। এখানে সামরিক শাসনের প্রতি সমর্থন চাওয়া হয়। সরকারি ফলাফল ছিল প্রায় 94% হ্যাঁ, কিন্তু বিরোধী দলগুলো এই ফলাফলগুলো প্রত্যাখ্যান করে এবং এটি বিতর্কিত হয়ে ওঠে। 1991 সালে গণভোট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। এখানে রাষ্ট্রপতি শাসন বাতিল করে সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রায় 84% জনগণ হ্যাঁ ভোট দেয়। এর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা এখনও বহাল আছে। এখন আসি 2026 সালের গণভোটে। 12 ফেব্রুয়ারি 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। একই ভোট কেন্দ্রে আলাদা ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা। এই গণভোটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব করা হচ্ছে, যেমন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, একক সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, গুরুত্বপূর্ণ পরিবর্তনে বাধ্যতামূলক গণভোট, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক অধিকার সুরক্ষা। এসব পরিবর্তনের লক্ষ্য হল ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা। হ্যাঁ ও না ভোটের অর্থ, গণভোটে হ্যাঁ ভোট দিলে এই সংস্কারগুলো কার্যকর হবে, আর না ভোট দিলে প্রস্তাবগুলো বাতিল অথবা স্থগিত থাকবে। অর্থাৎ জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সবশেষে বলা যায়, গণভোট হলো জনগণের সার্বভৌম ক্ষমতার সবচেয়ে সরাসরি প্রকাশ। যদি এটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে 2026 সালে গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন জনগণ শুধু ভোটার নয়, সিদ্ধান্তদাতা হয়। ধন্যবাদ।